ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলায় আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলায় আছি। কোনো কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব একটি ঘটনায়। আশা করছি এই ঘটনাটি ভালো লাগবে আপনাদের। চলুন শুরু করা যাক। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলায় আছেন। আমি মোহাম্মদ ইয়াসিন বলছিলাম গাজীপুরের কোনো একটি স্থান থেকে। আজ আবারও মাওলানা জুনায়েদ হুজুরের সত্য একটি ঘটনা নিয়ে হাজির হলাম। আশা করি এই ঘটনাটিও ভালো লাগবে। পূর্বের ঘটনাগুলো পড়ে শোনানোর জন্য ধন্যবাদ। তারপর তিনি লিখছেন, বর্ষার এক রাতে আমিও মাওলানা জুনায়েদ হুজুর একসাথে বসে আছি। রাত আনুমানিক প্রায় 11:23। আমার রুকাইয়া শিক্ষার ক্লাস শেষ। পেছনে হুজুরের 7 রত্ন মানে 7 জিন বসে অলস সময় পার করছে। আমি নীরবতা ভেঙে হুজুরকে জিজ্ঞেস করলাম, আচ্ছা হুজুর, আপনি আজ কত বছর ধরে এই রুকাইয়া জগতে পা রেখেছেন? হুজুর বলল, আজ থেকে প্রায় 25 বছর আগে এই রাস্তায় আমার যাত্রা শুরু। কিন্তু এই রাস্তার শেষ সীমানা আমি আজও খুঁজে পাইনি, কারণ এই রাস্তার শুরু আছে, এর শেষ হলো মৃত্যু। আমি বললাম, আচ্ছা হুজুর, তাহলে আপনি অনেক ঘটনার সাক্ষী নিশ্চয়ই হয়েছেন। হুজুর বললেন, অনেক ঘটনা। এমন সময় এসেছে মনে হয়েছে আমি সমুদ্রের মাঝখানে, এই কুল ওই কুল কিছুই খুঁজে পাচ্ছি না, কিন্তু আল্লাহ পথ দেখিয়েছেন। আমি বললাম, তাহলে আমাকে এমন একটি ঘটনা বলুন যা আপনার জীবনে সবচেয়ে ভয়ঙ্কর অতীত হিসেবে রয়ে গেছে। হুজুর বললেন, শুনতে তো চাইছো, পরে ভয় পাবে না তো? আমি বললাম, আপনি বলুন, আমি ভয় পাবো না। হুজুরের 7 জিন তারাও সঙ্গে ছিল। মাওলানা হুজুর বলতে শুরু করলেন, আজ থেকে প্রায় 4 বছর আগের ঘটনা। আমি আমার নিজের কক্ষে বসে আছি। আজ তেমন কোনো রুকাইয়ার কাজ আসেনি, তাই একটু বিশ্রাম করছিলাম। এমন সময় আমার এক বন্ধু আসলো। তার নাম মাওলানা লুৎফর রহমান। আমি তাকে শুধু লুৎফর বলেই ডাকি। এমন সময় তার আগমন দেখে আমি বেশ অবাক হই এবং জিজ্ঞেস করি, কিরে, এতদিন পর কোথা থেকে এলি? লুৎফর বলল, ওইসব কথা ছাড়। আমরা সব বন্ধুরা মিলে প্ল্যান করেছি আগামী রবিবার সিলেট যাব ঘুরতে। তুই যাবি? আমিও রাজি হয়ে যাই। সিলেট যাওয়া আসায় আমার সময় লাগে 5 দিন। সিলেটে বেশ ভালোই সময় কাটলো, কিন্তু ফেরার পথে আমাদের ট্রেন এমন একটি স্টেশনে থামে যেখানে থামার কথা না। স্টেশনটা সিলেট শহর থেকে একটু বেশি দূরেও নয়। আমি বিষয়টাকে স্বাভাবিকভাবেই নিলাম। স্টেশনটা একেবারেই ভাঙা, দেয়ালগুলো থেকে বটগাছের শিকড় ঝুলে আছে। আমার নজর যায় স্টেশনের একটি দেয়ালের দিকে। সাদা একটি অবয়ব হাতের ইশারায় আমাকে ডাকছিল। তার চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছিল। স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। হঠাৎ ট্রেন ছেড়ে দেয়। বন্ধু বান্ধবের আড্ডায় সেই ঘটনাটি প্রায় ভুলেই যাই। তারপর কেটে যায় প্রায় 3 দিন। নিজের কাছে ব্যস্ত হয়ে পড়ি। হঠাৎ এক রাতে স্বপ্নে দেখতে পাই ঘন কুয়াশার মাঝে একটি ভাঙা বাড়ি। বাড়ির মধ্যে কে যেন বসে আছে। কাছে যেতেই দেখি একজন বৃদ্ধা মহিলা মাটির মধ্যে কি যেন লুকানোর চেষ্টা করছে। আমি ধীরে ধীরে মহিলাটির কাছে এগিয়ে যাই এবং দেখি লাল কাপড়ের টুকরার মাঝে পেরেক মারা, এবং সেই জিনিসটি সে মাটির মধ্যে পুঁতে দিচ্ছে। আমাকে দেখে ফেলে সেই বৃদ্ধাটি। তারপর চিৎকার করে ওঠে। আমি এক লাফ দিয়ে বিছানায় উঠে বসি। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। হঠাৎ ইসমাইলের আগমন। ইসমাইল আমাকে বলল, হুজুর, খারাপ স্বপ্ন দেখেছেন? আপনি হয়তো বা ভুলে গিয়েছেন আপনি রুকাইয়ার কাজ করেন। আপনার জীবনে ঘটে যাওয়া সকল ঘটনার পেছনে লুকিয়ে থাকবে এক রহস্য, আর সেই রহস্য উন্মোচন করাই আপনার দায়িত্ব। আমি বললাম, তুমি কিসের কথা বলছো? আমি কিছু বুঝতে পারছি না। ইসমাইল বলল, হুজুর, আপনি কি ভুলে গেছেন সিলেট থেকে ফেরার পথে সেই সাদা অবয়বটির কথা? আমি বললাম, দেখেছিলাম, কিন্তু এত ভাবিনি। ইসমাইল বলল, এইবার যে আপনাকে ভাবতে হবে, কারণ আপনি যেই স্বপ্ন দেখেছেন সেটি সেই জিন দেখিয়েছে। আমি অবাক কণ্ঠে বললাম, কিন্তু কেন? ইসমাইল বলল, কারণ জানতে চাইলে আমাদের সেই জায়গায় যেতে হবে যে জায়গায় আপনি অবয়বটাকে দেখেছেন। ধরে নিন আপনার নতুন একটা মিশন শুরু হলো। পরদিন আমি 7 জন জিনকে নিয়ে বেরিয়ে পড়ি সেই স্টেশনের খোঁজে। প্রায় 13 ঘন্টা পর আমরা সেই স্টেশনে পৌঁছাই। গিয়ে দেখতে পাই সেই অবয়বটিকে ঠিক আগের মতো একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং কান্না করছে। সে আমার দিকে তাকায় এবং ভারী কণ্ঠে বলে, হুজুর, আপনি এসেছেন। আমি আপনার অপেক্ষায় পথ চেয়ে বসে আছি।
আমি জানি, আমি জানি আপনি পারবেন সমস্যার সমাধান করতে। আমি বললাম, তোমার নাম কি? সে বলল, আমার নাম বুরাক। আমি বললাম, কিন্তু আমি বুঝতে পারছি না তুমি আমার কাছে কি চাও, কেন আমাকে স্বপ্নে বিরক্ত করছো? জিনদের এই ক্ষমতা আছে, তারা বুঝতে পারে কে ভালো কাজে নিয়োজিত আর কে খারাপ। আমি তো অবাক হই। সে বলল, হুজুর, আমার মনিবের খুব বিপদ। কোনো কবিরাজ তার পরিবারকে সুস্থ করতে পারছে না, কিন্তু সেদিন আপনাকে ট্রেনের মধ্যে দেখেই বুঝতে পেরেছি আপনার মধ্যে কোনো একটা অজানা শক্তি আছে। আমাকে সাহায্য করুন হুজুর, আমি আর পারছি না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি শুরু থেকে বলো কি হয়েছে। বুরাক বলতে আরম্ভ করল, হুজুর, আমার গ্রামের নাম ইসলামপুর, এটি ছদ্মনাম। আমি একজনের পালিত জিন। আমার মনিবের নাম শিহাব। সে মাদ্রাসা পড়ুয়া এক ছাত্র। তার সাথে আমি প্রায় আজ 4 বছর ধরে আছি। সে হিফজ বিভাগে পড়ছে, সবকিছু সুন্দর মতোই যাচ্ছিল, কিন্তু হঠাৎ ঝামেলা বাঁধে শিহাবের দাদার মৃত্যুর পর। শিহাবের দাদার প্রায় 30 বিঘা জমি ছিল। শিহাবের বাবারা 5 ভাই 2 বোন। শিহাবের বাবা সবচেয়ে ছোট। শিহাবের দাদার মৃত্যুর আগেই শিহাবের বাবার নামে 15 বিঘা জমি লিখে দিয়ে যান, আর বাকি 15 বিঘা 4 ভাই আর 2 বোনের মধ্যে ভাগ করে দেন। এই সব কিছু শিহাবের কাকা ও ফুপুরা মেনে নিতে পারেনি। ফলে তারা কিছু না বলে চলে যায় এবং সকলে এই জমি কেড়ে নেয়ার জন্য শিহাবের বাবা আর তার পরিবারের উপর কালো জাদু করে। তারা আয়নায়, বিছানায়, মেঝেতে, বাথরুমে, ছাদে, বাড়ির ওপরে, শিহাব ও তার পরিবারের ওপরে জিন চালান করে দেয়। এখন আয়না দেখলে কালো অবয়ব দেখতে পায় ওরা। ঘরের কোনায় কোনায় জিনদের বসবাস। ফলে এই জিনগুলো আমাকে মেরে ওই বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি স্টেশনে এসে আশ্রয় নিয়েছি। হুজুর, কিছু করুন, আমি জানি আপনি পারবেন। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা, এত তথ্য তুমি জেনেছ কোত্থেকে? বুরাক বলল, তাদের বাসায় অনেক কবিরাজ এসেছিল। আমি বাড়ির বাইরে থেকে কান পেতে শুনতাম, তারা সকলেই এই কথা বলছে। সব কথা শুনে বুঝতে পেরেছি এটা অনেক জটিল ব্যাপার। এরপর আমরা ভালো একটা হোটেল দেখে উঠে পড়ি এবং বুরাককেও আমাদের সাথে রাখি। আমি বুরাককে বলি, কালকে আমি তোমার মনিবের বাসায় যাব এবং তুমি আমার সাথে যাবে। সে হ্যাঁ সূচক মাথা নাড়ে। রাতে আমি আমার 7 জিনের সঙ্গে আলোচনায় বসি এবং জিজ্ঞাসা করি, এখন কি করব? সবাই চুপ। আদনান বলে ওঠে, আগে জানতে হবে মোট কতজন জিন চালান দেওয়া হয়েছে, তাহলে চিকিৎসা সহজ হবে। আমি ইসমাইলকে বলি, ইসমাইল, তুমি চুপ কেন? তোমার তো সবচেয়ে বেশি অভিজ্ঞতা, কিছু বলো। ইসমাইল গম্ভীর কণ্ঠে বলল, হুজুর, আদনানের কথা শুনে আমি চিন্তায় পড়ে গেছি। যদি সাধারণ এবং কম শক্তিশালী জিন চালান দেওয়া হয় তাহলে রুকাইয়া করা সহজ হবে, কিন্তু যদি ইফরিদ, মারিদ, গুল, কারিন, আমির, কুব্বার, সিলা, কালিশ এই সমস্ত জাতের জিনকে চালান দেওয়া হয় তাহলে রুকাইয়া হবে ভয়ঙ্কর। আর বুরাক হচ্ছে আম্মার জাতের জিন, এরা খুব দুর্বল প্রকৃতির, তাই ওর কাছ থেকে সাহায্য আশা করা যায় না। এইবার আমি সহ সকলেই ইসমাইলের কথা শুনে গভীর চিন্তায় পড়ে গেলাম। আমি ইসমাইলকে বললাম, এখন উপায়? ইসমাইল বলল, সকালে আগে শিহাবদের বাড়িতে যাই, তাহলে সব বোঝা যাবে। সেদিনের মতো আলোচনা শেষ করে আমি শুতে যাব, তখন দেখি ঘরের এক কোণে বুরাক কান্না করছে। আমি ওকে কিছু বললাম না, ঘুমিয়ে পড়লাম। সকাল 9টার দিকে আমরা বুরাককে নিয়ে শিহাবদের বাড়িতে রওনা করলাম। পৌঁছাতে পৌঁছাতে 9:25 মতো বেজে গেল। শিহাবদের বাড়ির একটু বর্ণনা দেই। শিহাবদের বাড়ি দোতলা বিশিষ্ট। বাড়ির পশ্চিম পাশে একটি পুকুর, উত্তর দিকে ধান ক্ষেত, দক্ষিণ দিকে বড় একটা তাল গাছ এবং পূর্ব দিকে একটি রাস্তা চলে গেছে শহরের দিকে। বাড়িতে পৌঁছে বুরাক তার মনিব বা শিহাবকে ডাক দিল। শিহাব দৌড়ে এসে বুরাককে জড়িয়ে ধরল। মূলত বুরাক 7 বছরের এক বাচ্চার রূপ নিয়ে এসেছিল। বুরাক শিহাবকে সবকিছু খুলে বলল। ফলে শিহাব তার বাবা মাকে ডেকে নিয়ে আসলো এবং সব খুলে বলল। শিহাবের বাবা আমাকে বাড়ির ভেতরে নিয়ে গেল এবং আমি বাড়ির মধ্যে যেতে পারলেও বুরাক সহ আমার 7 জন জিন বাড়ির মধ্যে প্রবেশ করতে পারল না। কারণটা একটু পরেই বুঝতে পারবেন। যাই হোক, শিহাবের বাবাকে আমি জিজ্ঞেস করলাম, আমাকে বলুন সমস্যার শুরু কোত্থেকে? শিহাবের বাবা বললেন, বুরাকের কাছ থেকে তো সবই শুনেছেন, এখন আমাদের সাথে কি কি ঘটেছে তাই শুনুন। আমি বললাম, ঠিক আছে, আপনি বলুন। শিহাবের বাবা বলতে শুরু করলেন।
সেদিন জমি ভাগ করার পর আমি আমার বাবার বাড়িতে ফিরে আসি। 2-3 দিন ভালোই গেল, কোনো সমস্যা নেই। কিন্তু চতুর্থ দিন রাতে ঘটে একটা ঝামেলা। আমি রাত 11টার দিকে বাথরুমে যাই, হঠাৎ লাইট চলে যায়। আমি ভেবেছিলাম হয়তো বা কারেন্ট চলে গেছে। হঠাৎ আমি দেখতে পাই বাথরুমের বেসিনের কল একাই খুলে গেল আর পানি পড়া শুরু হলো। আমি ভয় পেয়ে যাই, তাড়াহুড়ো করে বের হওয়ার চেষ্টা করি, কিন্তু বের হওয়ার আগেই বাথরুমে থাকা আয়না বিকট শব্দ করে ভেঙে যায়। ভয়ে আমার শরীর কাঠ হয়ে গেল। তাড়াহুড়ো করে বের হয়ে যেতে নেই, ডাইনিং এ আসতেই মনে হলো কেউ আমার কানে কানে অদ্ভুত এক কণ্ঠে বলছে, তোরা বাঁচতে পারবি না, তোদের মৃত্যু এইবার নিশ্চিত। মনে হচ্ছে ঘরের প্রত্যেক কোণা থেকে সেই হাসির আওয়াজ আসছে। আমি দৌড়ে রুমে চলে যাই। রুমে গিয়ে দেখি, এবং যা দেখি তা দেখে মনে হচ্ছিল আমি জ্ঞান হারাচ্ছি না কেন। রুমে গিয়ে দেখি আমার ওয়াইফ বিছানা থেকে 3 হাত ওপরে হাওয়ায় ভাসছে, আর তার ওপরে আর একটা অবয়ব। সে আমার ওয়াইফকে হত্যার চেষ্টা করছে। আমি কি করব বুঝতে না পেরে দেয়ালে থাকা কাবা শরীফের ছবিটা হাতে নিয়ে অবয়বটার দিকে ছুঁড়ে মারি। চোখের নিমিষেই সে অদৃশ্য হয়ে যায়, আর আমার ওয়াইফ বিছানায় লুটিয়ে পড়ে। সে এখনো অজ্ঞান। হঠাৎ আমার মনে হলো শিহাবের কথা। এক দৌড়ে তার রুমে যাই। রুমে গিয়ে দেখি শিহাব বিছানায় পড়ে রয়েছে। তার বিছানার পাশ দিয়ে অনেকগুলো অবয়ব দাঁড়িয়ে কি সব উচ্চারণ করছে। আমি শিহাবের কাছে যেতে চাইলে তারা আমাকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দেয়। আমি কি করব বুঝতে পারছিলাম না, তাই আবার নিজের রুম থেকে কাবা শরীফের ছবিটা নিয়ে আসি এবং শিহাবকে উদ্দেশ্য করে ছুঁড়ে মারি। ফলে কেউ আর শিহাবের দিকে এগোতে পারে না। সেই অবয়বগুলো আমার দিকে রক্তমাখা চোখ নিয়ে তাকিয়ে থাকে। চোখের নিমিষেই তারা পশ্চিমে থাকা পুকুরটাতে ঝাঁপ দিল। কিছুক্ষণের মধ্যেই পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে যায়। ঘড়ির দিকে নজর দিতেই দেখি রাত তখন 3:05। আমার ওয়াইফ এবং আমার ছেলে শিহাব তখনও অজ্ঞান। হঠাৎ বাড়ির দক্ষিণ দিক থেকে ধাম করে একটা আওয়াজ হয়। আমি আবার ভয় পেয়ে যাই। দক্ষিণ দিকের ব্যালকনিতে ভয়ে ভয়ে এগোতে থাকি। ব্যালকনিতে গিয়ে দেখতে পাই তাল গাছ থেকে একটি তাল নিচে এসে পড়েছে। তাই এই আওয়াজটা আমি শুনতে পেয়েছিলাম। কিন্তু যখনই তাল গাছের ওপরে তাকাই, দেখি সেই রক্তমাখা চোখগুলো জল জল করছে। আমি এক দৌড়ে রুমে এসে বসে পড়ি। ফজরের আজানের সময় আমার ওয়াইফ এবং ছেলে শিহাবের জ্ঞান ফেরে। তারা জানতে চায় আমি এত ক্লান্ত কেন। তারপর ওদের সবকিছু খুলে বলি। তারা ভয় পেয়ে যায়। এরপরে যিনি লিখছেন ঘটনা, তিনি বলছেন, রাসেল ভাই, জুনায়েদ হুজুর আমাকে তার সাথে ঘটে যাওয়া অনেক ঘটনা বলেছে। এই ঘটনাটি বড় হয়ে যাবে বলে আর উল্লেখ করছি না, অন্য এক সময়ে আলাদা করে পাঠাবো, এই বলে শিহাবের বাবা থামেন। আমি বললাম, আচ্ছা, এই সমস্যার জন্য কাউকে দেখিয়েছেন? শিহাবের বাবা বলল, হুজুর, কত কবিরাজ, রাকি, আলেম, হুজুর দেখিয়েছি, তার কোনো শেষ নেই। সকলের একটাই কথা, ভয়ঙ্কর কালো জাদু করেছে। এটার সমাধান করা তাদের পক্ষে সম্ভব না। আমিও আশা ছেড়ে দিয়েছি, যা হোক হবে। না না না, আল্লাহর উপর বিশ্বাস রাখুন, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, আমি কথা দিচ্ছি। এই কথা শুনে শিহাবের বাবা একটু আশা পেলেন। তার চোখ দিয়ে পানি ঝরছিল। আমি সেই দিনের মতো বিদায় নিয়ে বাড়ি থেকে বের হই, এবং বের হয়ে দেখতে পাই সব জিনেরা মিলে কি যেন পরামর্শ করছে। আমাকে দেখে তারা ছুটে আসে। আমি জিজ্ঞাসা করার আগেই ইসমাইল বলে, হুজুর, তাড়াতাড়ি হোটেলে চলুন, আপনার সাথে জরুরি কথা আছে। আমি একটু অবাক হয়ে গেলাম, আবার কি হলো? যাই হোক, হোটেলে ফিরে যাই এবং সকলে বসে একসাথে। ইসমাইল বলে, হুজুর, আমি যেই ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে। শিহাবদের বাড়িতে ইফরিত, মারিদ, খুল, কারিন, আমির, কুব্বার, সিলা, কালিশ, হেরা রয়েছে। এদের সবগুলোকে একসাথে চালান দেওয়া হয়েছে। আমি এই কথা শুনে আকাশ থেকে পড়ি এবং জিজ্ঞাসা করি, তোমরা কিভাবে বুঝলে? ইসমাইল বলল, আপনি বাড়ির মধ্যে প্রবেশ করার পর আমরাও চেষ্টা করেছিলাম প্রবেশ করতে, কিন্তু বাড়িটি সম্পূর্ণ নাবাক ছিল। বাড়ির প্রত্যেকটি কোনায় কোনায় ছিল তাবিজ। আমরা বাড়ির মধ্যে প্রবেশ করতে না পারায় বাইরে আপনার জন্য অপেক্ষা করছিলাম। ঠিক তখনই আমরা হঠাৎ বাড়িটার দেখতে পাই না, একেবারে অদৃশ্য। তখনই বুঝতে পারি ঘুল জাতীয় জিন আমাদের ধোঁকা দিচ্ছে। আর গাছের ওপর, বাড়ির পেছনে, পুকুরের ভেতরে, তাল গাছের ওপরে আমি এক এক রকম ছায়া দেখতে পাই। দেখেই চিনতে পারি এগুলো ভয়ঙ্কর জাতের জিন। আমি জিজ্ঞাসা করলাম, তার এখন উপায় কি? ইসমাইল কিছুক্ষণ চুপ থেকে বলল, প্রথমে আপনি শিহাবদের বাড়িতে একটি রাত কাটাবেন এবং ওইখানে কি কি ঘটে তা দেখবেন। তারপর এর সমাধান বের হবে ইনশাল্লাহ। কোনো উপায় না পেয়ে ইসমাইলের কথায় রাজি হয়ে যাই এবং শিহাবের বাবাকে ফোন করে সব জানাই। তিনি বলেন, ঠিক আছে হুজুর, আপনি আগামীকাল চলে আসুন, আমি আপনার থাকার ব্যবস্থা করে ফেলব। পরের দিন আসরের নামাজের পর আমি শিহাবদের বাড়িতে চলে যাই।
গিয়ে পৌঁছেই আমি প্রথমে শরীর বন্ধ করে নিই এবং যেই রুমে থাকবো সেই রুমটাও বন্ধ করি। শিহাবের সাথে ছোটখাটো অনেক গল্প আড্ডা দিই। তেমন কোনো সমস্যা চোখে পড়ছে না আমার, কিন্তু জিনেরা বাড়ির ভেতরে প্রবেশ করতে পারছে না, অর্থাৎ আমার জিনেরা। বাড়িটা পবিত্র নয়। এইভাবে কেটে যায় অনেক সময়। রাত 11টা-12 বাজে। আমি আমার বিছানায় শুয়ে আরাম করছি। হঠাৎ পুকুরের মাঝে কেউ লাফ দিল বলে মনে হলো। আমার আর বুঝতে বাকি রইল না এখন কোনো কিছু একটা ঘটবে। আমি আয়াতুল কুরসি পড়া শুরু করি। হঠাৎ আমি চোখে কিছু দেখতে পাচ্ছিলাম না, শুধু দেখতে পাই একটা পুরনো গোরস্থান। হঠাৎ কেউ আমার কানে কানে ফিসফিস করে বলল, এই যে কবরস্থানটা দেখতে পাচ্ছিস, এইখানেই তোর কবর। আমি বুঝতে পারি এটি ঘুল জিনের কাজ, আমাকে বিভ্রান্ত করছে। আমি চোখ বন্ধ করে একটি শক্তিশালী আয়াত পাঠ করে আমার বাম পাশে থুতু নিক্ষেপ করি। চোখ খুলে সব স্বাভাবিক দেখতে পাই। হঠাৎ আমি শিহাবের বাবার চিৎকার শুনতে পাই। দৌড়ে দরজা খোলার চেষ্টা করি, কিন্তু দরজাটি খুলছিল না। আয়াতুল কুরসি পড়ে দরজায় ফু দিতেই, আবার চেষ্টা করতেই দরজাটা খুলে যায়। শিহাবের বাবার রুমে গিয়ে দেখি সব স্বাভাবিক। তারা বসে আছে, কথা বলছে। আমাকে দেখে কিছু জিজ্ঞেস করতে যাবে তার আগেই আমি আমার রুমে ফেরত চলে আসি। বুঝতে পারছিলাম না কি করব। হঠাৎ দেখতে পাই ইসমাইল জানালার বাইরে থেকে আমাকে ডাকছে। আমি কাছে যেতেই বলল, হুজুর ভয় পাবেন না, তাদের শয়তানি শুরু হয়ে গেছে। আপনি যতই ভয় পাবেন তারা ততই শক্তিশালী হয়ে উঠবে। আমি 200 জিনকে আনতে আমার এলাকায় যাচ্ছি, ততক্ষণ পর্যন্ত বাকিরা এখানে পাহারায় থাকবে। এই বলে ইসমাইল চলে গেল। আমি কি করব বুঝতে না পেরে বিছানায় বসি। হঠাৎ কেউ আমার কানে কানে ফিসফিস করে বলে, পারবি না, মরতে তোদের হবেই। আমি বুঝতে পারি এটি শয়তান জিনের কাজ। আমি জিকির করতে শুরু করলাম। রাত তখন ঠিক 12টা 12। আমি ডাইনিংয়ে কিছু পড়ার আওয়াজ পাই, কিন্তু বাইরে গেলাম না। হঠাৎ শিহাব আমার রুমে এসে বলল, কিরে আর কতক্ষণ এভাবে ভণ্ডামি করবি তুই? এবার বেরিয়ে যা এখান থেকে, নয়তো তোর অবস্থা বেহাল করে ছাড়বো। এই বলে সে আমাকে রুম থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে। কিছুতেই বের করতে পারছিল না। যদিও আমি তাকে উদ্দেশ্য করে বলি, তুই হয়তো ভুলে গেছিস এই রুম বন্ধ করা। কোনো জিন ঢুকবে নিজের ইচ্ছায়, কিন্তু বের হবে আমার ইচ্ছায়। এই কথা বলার সাথে সাথেই সে চিৎকার করে ওঠে। এইবার আমি আমার আয়াত পড়া বোতল বের করি এবং সেই জিনটাকে শিহাবের শরীর থেকে বের করে বোতল বন্দি করি। বুঝতে পারলাম এটা কারিন জিন। শিহাব মাটিতে লুটিয়ে পড়ল। চিৎকার শুনে তার বাবা মা ছুটে আসলো আমার রুমে। আমি তাদেরকে বললাম, আজকে রাতে অনেক কিছু ঘটবে, তাই আপনারা 3 জন আমার রুমেই থেকে যান। এরপর পরিবেশ নীরব হয়ে যায়, নিস্তব্ধ হয়ে যায়। বাড়ির ছাদে মনে হচ্ছিল কেউ হাতুড়ি কোদাল দিয়ে আওয়াজ করছে। কিছুক্ষণের মধ্যেই তাদের উৎপাত শুরু হয়ে যায়। বিভিন্ন প্রকার আওয়াজ, দৌড়াদৌড়ি, ডাকাডাকি, সব প্রকারের ভয়ঙ্কর আওয়াজ আমরা শুনতে পাচ্ছিলাম। এইবার আমি আমার পকেটে থাকা আয়াত পড়া একটা চক বের করে একটি বৃত্ত আঁকি এবং শিহাব ও তার বাবা মাকে ভেতরে যেতে বলি এবং আমি অন্য একটি বৃত্ত এঁকে বসে পড়ি। রুমটাকে খুলে দেই। ফলে সেই জিনগুলো আমার রুমে প্রবেশ করে এবং বিভিন্নভাবে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু আমি কাউকেই ভয় পাচ্ছিলাম না। হঠাৎ দেখতে পাই রুমে 8টি অবয়ব প্রবেশ করেছে এবং বিভিন্ন জীবজন্তুর রূপ ধারণ করেছে তারা। এইবার আমি আমার শেষ চালটা চালি। তাদের সকলের ওপর জমজমের পানি ছিটিয়ে দেই। ফলে তারা সেই স্থান থেকে সাথে সাথেই পালিয়ে যায়। জানালার বাইরে থাকা আমার 6 জিন সব দেখছিল, কিন্তু কিছু করতে পারছিল না। সারা রাত আমরা সেই বৃত্তের মাঝখানেই কাটিয়ে দেই। ফজরের আজানের সময় আমরা রুম থেকে বের হই দেখতে পাই পুরো বাড়ি একেবারে অপরিষ্কার, কাচের টুকরো পড়ে আছে। আমি শিহাবদের বাড়িতে সকাল 7টা পর্যন্ত অবস্থান করি। তার 3 মিনিট পর আমি হোটেলের দিকে অগ্রসর হই। আমার এক হাতে ছিল ওই বন্দি করা জিন। হোটেল পৌঁছাতেই দেখতে পাই সব জিনেরা আমার জন্য অপেক্ষা করছে। আমি রুমে প্রবেশ করতে তারা আমাকে সালাম দেয়। সালামের উত্তর দিয়েই আমি পরামর্শে বসি। আমি ইসমাইলকে বললাম, রাতে তোমাকে আর দেখলাম না, তুমি না 200 জিন নিয়ে আসবে? হুজুর, রাতে যে আর সমস্যা হয়নি, কেন জানেন? না, কেন? এর কারণ সারা রাত ওই বাড়িটা 200 জিন পাহারা দিয়েছে। ওরা অনেক চেষ্টা করেছিল আপনাদের ক্ষতি করার, কিন্তু আল্লাহ আপনাকে হেফাজত করেছে। আচ্ছা, এখন এসব বাদ দিয়ে সমাধান বলো। সমাধান তো ওই জিনদের বন্দি করা। আপনি বুদ্ধি করে জিনটাকে বন্দি করে আমাদের কাজটাকে একটু সহজ করে দিয়েছেন। এইবার সেই বন্দি করা জিনটিকে আমি ইসমাইলের হাতে দিয়ে দেই। দেখলাম ইসমাইল সহ সকলেই তাদের শাহাদাত আঙুল দিয়ে একটা বৃত্ত বানালো এবং ওই জিনটাকে বৃত্তের মাঝে বন্দি করলো। এইবার ইসমাইল জিজ্ঞেস করলো, বল তোর নাম কি? কে তোকে পাঠিয়েছে? কেন শিহাবদের বিরক্ত করছিস? আর এই সমস্যার সমাধান কিভাবে হবে বল? যদিও প্রথমে কিছু বলতে চাইছিল না, কিন্তু ইসমাইল
তাকে বাধ্য করলো। এবার জিনটি বলতে শুরু করলো, আমার নাম কুবা। আমাকে সহ সকল জিনদের ওই ঘোষতান্ত্রিক চালান দিয়েছে শিহাবের পরিবারকে ধ্বংস করে দেওয়ার জন্য। ইসমাইল জিজ্ঞেস করলো, কিভাবে তোদের চালান দেওয়া হয়েছে? আমি হলাম এক আলেমের কারেন জিন। কবর থেকে আমাকে ওই তান্ত্রিক বন্দি করে একটি ছাগল বলি দিয়ে চালান দিয়েছে, আর ঘুল জিনকে 4টি কবুতর, মারিদ জিনকে 2টি ছাগল, 3টি মুরগি, আর ইফরিত জিনকে একটা শিশু, আমির জিনকে 7 কবরের 7টি কারিন জিন, কুব্বার জিনকে 2টি গরু এবং কালিশ জিনকে তান্ত্রিকের রক্ত দিয়ে চালান দেওয়া হয়েছে। শুধু তাই না, একটা আটার তৈরি পুতুলকে 114টি পেরেক মেরে সিঁদুর আর শ্মশানে থাকা 15টি চিতার কাঠ ছাই ওই আটার পুতুলের মাথায় মেখে শিহাব ও তার বাবা মায়ের ছবি ওই পুতুলের পেটের মাঝখানে দিয়ে দেওয়া হয়েছে। একটি মাটির হাড়ির মধ্যে শিহাবদের বাড়িতে 15টি তাবিজ 15 জায়গায় পুঁতে দেওয়া হয়েছে। তাবিজগুলো লাল কাপড় আর পেরেকের মাধ্যমে শক্তিশালী করা হয়েছে, এবং এই কাজগুলো করিয়েছে শিহাবের ফুপু ও চাচারা। এইসব কাজগুলো তান্ত্রিক আমার হাত দিয়ে করিয়েছে। আমি শিরক করতে চাই না, আমাকে বাধ্য করা হয়েছে। এই কথাগুলো শুনে আমরা সকলেই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকি। আমার স্বপ্নের সাথে মিলে যাচ্ছে এই লাল কাপড় মোড়ানো তাবিজটির কথা। এত ভয়ঙ্কর কালো জাদু। ইসমাইল কুবাকে জিজ্ঞেস করলো, এবার বল, এর সমাধান কি? কুবা বলল, বাঁচানো মুশকিল, কিন্তু এখনো একটা সুযোগ আছে। আজ অমাবস্যার রাত, আজ রাতে শিহাব ও তার বাবা মাকে মেরে ফেলা হবে। কিন্তু যদি তারা বেঁচে থাকতে চায় তাহলে তাদের বলো আজ রাতটা ওই মসজিদে কাটাতে, আর ওই যে নদীতে ফেলে দেয়া হাড়ি সেটা উদ্ধার করে 3টি সূরা পড়তে হবে। তারপরে পুতুলটিকে বিশেষ আয়াত পড়ে ফু দিতে হবে। এরপরে সেই জাদুটা উল্টো জাদুতে পরিণত হবে। ফলে তান্ত্রিক সহ শিহাবদের ফুপু ও চাচারা ওই জিনগুলোকে মেরে ফেলবে। আর যদি উল্টো জাদু করতে না চান তাহলে কিছু আয়াত আছে, এগুলো পাঠ করে পুতুলকে ফু দিলেই আমি সহ সকল জিন পুতুলে বন্দী হয়ে যাব, এবং পরবর্তীতে কতল করার আয়াত পড়ে ছুরির সাহায্যে পুতুলটাকে কেটে ফেলতে হবে। আর তাহলে আমরা সবাই মারা যাব। শিহাবদের বাড়ি থেকে 15টি তাবিজ বের করে আগুনে পুড়িয়ে ফেলতে হবে। তাহলে ইনশাল্লাহ ওই বাড়ি থেকে জাদু সরে যাবে। এবার ইসমাইল বলল, কিন্তু তুমিও তো মারা যাবে। কুবা বলল, তাতে কি? আমার হুজুরের মৃত্যুর পর আমি এমনিতেই মৃত। আমি আর পাপ করতে চাই না। জানি না আল্লাহ আমাকে মাফ করবেন কিনা, কিন্তু আমি যদি একটা কিছু করি আর সেই জন্য যদি একটা পরিবার বেঁচে যায় তাহলে এর চাইতে ভালো আর কি হতে পারে। ইসমাইল এবার আমাকে উদ্দেশ্য করে বলল, হুজুর এবার কি করতে চান? উল্টো জাদু নাকি জিন হত্যা? তবে আমার মতে শিহাবের বাবা মাকে এই ব্যাপারে জিজ্ঞেস করা উচিত। আমি একটু ভেবে বললাম, না, শিহাবদের উল্টো জাদু সম্পর্কে জানানো যাবে না, কারণ তারা রাগের মাথায় ওই উল্টো জাদুকেই বেছে নেবে। ফলে অনেকগুলো জীবন হারিয়ে যাবে, আর খারাপ জিনদের কোনো কিছুই হবে না। আর শিহাবের ফুফু ও চাচারা যা করেছে তার বিচার আল্লাহ তাআলাই করবেন। এইবার হুদ বলে উঠল, তাহলে জিনদের হত্যা করবেন? আমি হ্যাঁ সূচক মাথা নাড়ি। এরপর কুবা বলল, তাহলে আপনাদের এবার প্রস্তুতি নিতে হবে। আজকে রাতটা হবে যুদ্ধের রাত। আমি সেই নদী থেকে হাড়িটি বের করে নিতে পারবো, কিন্তু কাজগুলো আপনাদেরই করতে হবে। এইবার আমি শিহাবের বাবাকে ফোন করে সমস্ত ঘটনা খুলে বলি, শুধু ওই উল্টো জাদুর ব্যাপারটা এড়িয়ে যাই। শিহাবের বাবা বললেন, ঠিক আছে হুজুর, আজকে এশার নামাজের পর আমরা এলাকার মসজিদে চলে যাব। আমি বললাম, চিন্তা করবেন না, আমি বুরাক আর আদনানকে আপনাদের সাথে পাঠিয়ে দেব। শুধু আপনারা ভয় পাবেন না, আর মসজিদের মিম্বারের সামনে যাবেন না। ঠিক আছে। রাত 9:55 চলে আসলো সময়, আমাদের যুদ্ধ শুরু। আমরা দেরি না করে সকলে রওনা দিলাম শ্মশানের উদ্দেশ্যে। 34 মিনিট লেগে গেল সেখানে পৌঁছাতে। আমরা দেরি না করে শ্মশানে থাকা নদীটার দিকে দৌড়ে যাই। হঠাৎ আমাদের পেছনে একজন তান্ত্রিক এসে বাধা দেয়। ইসমাইল আমার কানে কানে বলল, হুজুর, এই সেই ঘোষতান্ত্রিক,
আপনি যাতে হাড়িটি তুলতে না পারেন তার চেষ্টা করছে। চিন্তা করবেন না, আমরা 200 জনের বাহিনীকে রেখেছি সেখানে। এরপর ইসমাইল সহ সকলেই তান্ত্রিকে আটকালো আর কুবা নদীর মধ্যে ঝাঁপ দিল। 40 সেকেন্ডের মধ্যেই হাড়িটি নিয়ে আসলো। আমরা শ্মশান থেকে বের হয়ে রাস্তায় এলাম। কুবা যা যা বলেছিল সবই আমরা অনুসরণ করলাম এবং আমরা সেইভাবেই হাড়িটি খুললাম। আর ছবিটি বের করার পর বিশেষ আয়াত করে ফোঁ দিতেই ইফরিদ, মারিদ, ঘুল, আমির, কুব্বার, কালিস এবং কুবা সহ সকলেই পুতুলের মধ্যে বন্দী হয়ে গেল। আর দেরি না করে জিনদের দেশ থেকে আনা ইসমাইলের বিশেষ ছুরিটি দিয়ে কোরআনের কতলের একটি আয়াত পাঠ করে পুতুলটির গলায় চালিয়ে দিলাম। পুতুলের ভেতর থেকে জিনদের করুণ আর্তনাদ বেরিয়ে এলো। আর আমরা দেখতে দেখতে সেই পুতুলটির গলা থেকে কালো দুর্গন্ধময় রক্ত গড়িয়ে পড়তে দেখলাম। হঠাৎ দেখতে পাই শ্মশানের গেটের সামনে ঘোরতান্ত্রিকের লাশ পড়ে রয়েছে। আমি একটু অবাক হয়ে যাই। ইসমাইল আমাকে বলল, জিনগুলো পুতুলের মধ্যে বন্দী হওয়ার পূর্বে আমরা তান্ত্রিককে মেরে ফেলেছি। এরপর আমরা একটি কবরস্থানে গিয়ে পুতুলটিকে সেখানে রেখে আসি। যেহেতু আটা দিয়ে তৈরি, তাই কিছুক্ষণ পরেই সে মাটির সাথে মিশে যাবে। আমরা সকলেই ক্লান্ত হয়ে হোটেলে ফিরি। হোটেলে ফিরে আসতেই দেখি ফজরের আজানের আর মাত্র 30 মিনিট বাকি। আমি আর দেরি না করে শিহাবদের এলাকার মসজিদে চলে যাই এবং তাদেরকে রুকাইয়ার গোসল করিয়ে বাড়িতে থাকা সব তাবিজ আগুনে পুড়িয়ে বাড়িটি বন্ধ করে 110 দিনের আমল দিয়ে গাজীপুরে ফিরে আসি। পরে খবর নিয়ে জানতে পারি আল্লাহর অশেষ রহমতে তারা সকলেই সুস্থ আছে। আর শিহাবের ফুপু ও চাচারা অনেক অসুস্থ, কেউ কেউ আবার হাসপাতালের বেডে পড়ে আছে। হয়তোবা আল্লাহ তাদের কর্মের শাস্তি দিচ্ছেন। এই বলে জুনাইদ হুজুর থামলেন। পেছনে থাকা হুজুরের 7 জন জিন তখনও ছিল। আমি প্রত্যেকবারের মতো এবারও কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে আমার রুকাইয়া শিক্ষার কাজ শুরু হলো। তো রাসেল ভাই, এই ছিল জুনাইদ হুজুরের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। যদিও আমি অনেক কিছুই বাদ দিয়েছি, ঘটনা বড় হয়ে যাবে তাই। এমনিতেও বড় হয়ে গিয়েছে, আমি ছোট করার চেষ্টা করেছি, কিন্তু বেশি ছোট করলে ঘটনা তার নিজস্ব সৌন্দর্য হারাবে, তাই আর ছোট করতে পারলাম না। আর জুনাইদ হুজুর এমন কিছু বলেছিলেন যা হয়তোবা শুনলে মানুষ ভয়ে কাঁপতে শুরু করবে। আমি ওইগুলো এড়িয়ে গিয়েছি। যাই হোক, আশা করব আপনার এবং শ্রোতা বন্ধুদের কাছে ভালো লেগেছে। লেখার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আবেদন রইল। সিলেক্টেড হলে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ। আমি বিশ্বাস করি, আমি আপনার সাথে একমত যে ঘটনা বেশি ছোট করলে আসলেই সে তার সৌন্দর্য হারায়। আমিও চাই না যে আপনি ঘটনা ছোট করেন। আমার মনে হয় যে আপনি যা লিখেছেন ঠিকই লিখেছেন এবং আপনারা যারা শুনলেন তারাও নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে উনি বাড়িয়ে লেখেননি। আমি সেই বিষয়ে বলছি আর কি। তো যাই হোক, আপনিও ভবিষ্যতে আরো ঘটনা পাঠান, সেই আশাই করব। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ব্যাক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ভালোর দলে থাকা মানুষটি অবশ্যই ভালো থাকবে, তাই আর জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আমি পায়েল। 2012 সাল থেকেই ভূত এফএম আর বর্তমানে ভূত.com এর সাথে আছি। বলতে পারেন আসক্ত। 12 সালে ক্লাস 5-এ পড়তাম। একেবারে ছোট থেকেই ভূত প্রেত জিনের গল্প শুনতে প্রচন্ড ভালোবাসতাম। সবার কাছে বায়না ধরতাম ভূতের গল্প শোনানোর জন্য। পরবর্তীতে আমার কাজিন বলল, হ্যাঁ তো গল্প বলতে পারবো না, তোমার ক্যাটাগরির একটা শো আছে ভূত এফএম, প্রতি শুক্রবার রাত 11:59 হয়। ভূতের গল্পগুলো ওখানেই শুনে নিও। বেশ, আমি তো মহা খুশি। খুলনার মেয়ে আমি। খুলনায় আমার ওই ছোট্ট ঘরটা প্রতি শুক্রবার রাত 11:59 থেকে রোমাঞ্চকর এক জগতে পরিপূর্ণ হয়ে যেত, যে জগৎ থেকে আজ ফিনল্যান্ডে এসেও আমি বের হতে পারিনি। কর্মব্যস্ত হয়ে জীবনে বর্তমানে আমার এন্টারটেইনমেন্টের একটাই মাধ্যম ভূত.com, ইউটিউবে। আমার কাছে মনে হয় ভূত এফএম এর সর্বোচ্চ অর্জনই ভূত.com, কারণ ভূত এফএম সবার মনের মধ্যে এমন একটা জায়গা করে নিয়েছিল যে শোটা হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার পরেও ভূত.com এর মধ্য দিয়ে তাকে কামব্যাক করতে হয়েছে। যাই হোক, ইন্ট্রোটা বোধহয় একটু বেশি বড় হয়ে গেল, ক্ষমা চেয়ে নিচ্ছি সেজন্য। তবে সত্যি বলতে কি, ভূত এফএম এমন একটা ইমোশনের জায়গা যে অনেক কথা এমনিতেই বের হয়ে আসে। এবার ঘটনায় যাই। প্রথমেই বলেছি, ছোটবেলা থেকে এক অদ্ভুত রকমের ইন্টারেস্ট ফিল করতাম জিন ভূতের ব্যাপারে। আর কেন জানি না, অদ্ভুতভাবে যে কোনো নেগেটিভ এনার্জি আমি ফিল করতে পারি খুব ছোট থেকেই। আমার বাবার বাড়ি খুলনা জেলা স্কুলের অপোজিটে, একেবারে প্রপার টাউনে। তবে আমার নানু বাড়ি খুলনার ফুলতলা উপজেলার অন্তর্গত একটা গ্রামে। আমার মা একজন সোশ্যাল ওয়ার্কার এবং আইনজীবী। কাজের সুবাদে এবং বিভিন্ন নিরাপত্তাজনিত কারণে শৈশবের অধিকাংশ সময়ই আমাকে আমার নানু বাড়িতেই কাটাতে হয়েছে। শহরের তুলনায় গ্রামের দিকে এসব ঘটনাগুলো তুলনামূলক বেশি দেখা যায়, যার জন্য অনেক ঘটনার চাক্ষুষ সাক্ষী হয়েছি। তেমনই কয়েকটি ঘটনার যোগফল শোনাবো আজকে। ঘটনা 1, আমাদের নানু বাসায় এক অদ্ভুত সমস্যা হলো।
জিনিসপত্র প্রচুর এলোমেলো হয়। যে কোনো একটা জিনিস নির্দিষ্ট কোনো জায়গায় রাখলে পরবর্তীতে সেই জিনিস আর সেখানে পাওয়া যায় না। 2-4 বা আরও কিছুদিন পর জায়গার জিনিস ঠিক সেই জায়গাতেই পাওয়া যায়। এসব বেশ কিছু জিনিস আমাদের পরিবারের কাছে বেশ নর্মালি ছিল, কারণ আমরা এগুলোর সাথে একেবারেই অভ্যস্ত। তবে নতুন কেউ যদি আমাদের বাসায় স্টে ওভার করে, প্যারানর্মাল কিছু না কিছু সে অনুভব করবেই। স্টিল এখনো আমার বিয়ে হয় 2022 সালে। আমার হাজবেন্ড যেদিন প্রথম আমার নানু বাসায় থাকে, সেই রাতে সে একেবারে নাস্তানাবুদ হয়ে গিয়েছিল। কি ঘটেছিল সেই ঘটনাই বলছি এবার। আমার নানু বাসা 2 তলা বিশিষ্ট, অনেকগুলো রুম নিয়ে বিশাল বড় একটা বাড়ি। জয়েন্ট ফ্যামিলি আমাদের। নিচতলায় আমার নানুমণির রুমে এসি ছিল। গরমের সময় হওয়াতে আমি আর আমার হাজবেন্ড সেই ঘরেই ঘুমোতে যাই। স্বাভাবিকভাবেই কিছুক্ষণ গল্পগুজব করতে করতে আমি ঘুমিয়ে পড়ি। বাকি ঘটনা আমার হাজবেন্ডের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি। গল্প করার এক পর্যায়ে চোখটা একেবারেই লেগে গেল। ঘুমিয়ে পড়লাম। গরমকাল, ঘরে এসি চলছে, তবু ঘুমের এক পর্যায়ে হঠাৎ করে প্রচণ্ড গরম লাগতে শুরু করলো। গায়ের কম্বল পাশে সরিয়ে দিতে গিয়ে সামান্য ঘুমটা ভেঙে গেল। রুমে ডিম লাইট জ্বলছে। আধো আধো চোখে তাকিয়ে দেখি, আমি হঠাৎ অনুভব করলাম রুমের ভেতর কেউ যেন এ প্রান্ত থেকে ও প্রান্তে দৌড় দিল। প্রথমে ভেবে নিলাম হয়তো চোখের ভুল। চোখ কচলে চোখকে অন্ধকারের সাথে একটু অভ্যস্ত করে নিলাম। এবার এদিক ওদিক ভালোভাবে তাকিয়ে যেই না চোখটা বন্ধ করব, একেবারে সেই মুহূর্তে দেখি আমার পায়ের কাছে ছোট্ট একটা বাচ্চা দাঁড়িয়ে আছে। এটা কিন্তু আমার কল্পনা বা স্বপ্ন নয়, আমি সম্পূর্ণ সজ্ঞানে। বাচ্চাটার সাইজ দেখে মনে হচ্ছে বয়স কতই বা, এই 5-6। তখন পর্যন্ত আমার কাছে কোনো কিছুই অস্বাভাবিক লাগেনি। এই ফ্যামিলির নিউ মেম্বার আমি, হতে পারে আমার ওয়াইফের কোনো আত্মীয়। তবে পরক্ষণেই আবার ভাবছি, লাস্টে সবাই যখন গোল টেবিলে বসে একসাথে খাচ্ছিলাম, সর্বকনিষ্ঠ সদস্যর বয়স ছিল মিনিমাম 10-12 বছর। এসব ভাবতে ভাবতেই পায়ের কাছে তাকিয়ে দেখি এখনো ঠিক ওইভাবেই ঘাড়টা সামান্য বাঁদিকে হেলিয়ে পায়ের কাছেই অবয়বটা দাঁড়িয়ে আছে। ততক্ষণ আমি প্রচণ্ড ঘামছি। এবার তাকিয়ে দেখি বাচ্চাটির অবয়ব আস্তে আস্তে বিছানায় উঠে আসলো, আমার পায়ের কাছ থেকে উঠে বাম পাশে দাঁড়ালো। এদিকে সেই মুহূর্তে আমি আমার ওয়াইফকে ডাকার জন্য পাশ ফেরার চেষ্টা করতে গিয়ে দেখি আমার সম্পূর্ণ বডি ফ্রিজ হয়ে আছে। গলা থেকে আওয়াজ বের করতে পারছি না, শুধুমাত্র ঘাড় ঘোরানো বাদে আর কিছুই করতে পারছি না। অতঃপর অবয়বটি আমার কাছে এসে বুকের ওপরে বসলো। আস্তে আস্তে মুখ বাড়িয়ে দিল। তার মুখ আর আমার মুখের ব্যবধান হয়তো 20-25 সেন্টিমিটার। তখন আমি খুবই স্পষ্ট দেখতে পেলাম অবয়বের মুখটাকে। খুবই সাদামাটা চেহারা, এক্সপ্রেশনলেস, এমনভাবে তাকিয়ে আছে আমার দিকে। হয়তো 3-4 মিনিট তাকিয়েই ছিল। এদিকে আমার ভেতরে ভয় চেপে বসেছে। আমি বুঝতে শুরু করেছি যেটাই হচ্ছে আমার সাথে সেটা স্বাভাবিক কিছু না। কিছুক্ষণ পরেই অবয়বটি আমার বুকের উপরে উঠে দাঁড়ালো। আমি তার ভরও ফিল করতে পারছি। তারপর বাচ্চা সুলভ আচরণ করতে করতে এক লাফে বুকের ওপর থেকে লাফ দিল। লাফিয়ে আমার ওয়াইফের ওপর থেকে ডিঙিয়ে আবার একটা লাফ দিয়ে খাট থেকে নিচে নামলো। নেমে ছোট বাচ্চার মতো ছোট ছোট লাফ দিতে দিতে আবার সম্পূর্ণ ঘর প্রদক্ষিণ করলো। লাফাতে লাফাতে যখন দরজার দিকে গেল, তখন আমি ফ্রিজ হয়ে আছি। ঘাড় ঘুরিয়ে শুধু দেখেই যাচ্ছি সবকিছু। এরকম অবস্থায় দরজার কাছে দাঁড়িয়ে অবয়বটি পেছন ঘুরে আবারও আমার দিকে তাকালো। সেই এক্সপ্রেশনলেস তাকানো। তাকিয়ে 1-2 মিনিটের মধ্যে ঘর থেকে বেরিয়ে গেল। অবয়বটি বেরোনোর 40 থেকে 50 সেকেন্ডের মধ্যেই ফজরের আজান দিল। আজানের শব্দ কানে আসা মাত্রই আস্তে আস্তে আমার সমস্ত শরীর ছেড়ে দিল। সঙ্গে সঙ্গে আমি লাফিয়ে উঠে বসেই ওয়াইফকে ডাক দিলাম। ও ঘুম থেকে উঠে আমার দিকে তাকানো মাত্রই আমি বলে উঠলাম, জানো, আমি অস্বাভাবিক কিছু একটা দেখেছি। ট্রাস্ট মি, আমি ঘুমিয়েছিলাম না। যা হওয়ার সম্পূর্ণ আমার চোখের সামনেই হয়েছে, টোটালি ক্রিস্টাল ক্লিয়ার। আমি দেখলাম একটা বাচ্চা। এতটুকু বলতে না বলতেই ও আমাকে থামিয়ে দিয়ে বলল, হো, সমস্যা নেই, ঘুমাও, কিছু হবে না, সকালে উঠে কথা বলি। বলেই শুয়ে পড়ল। আমি ওর বিহেভ দেখে আরো অবাক হলাম। পরে ঘুম তো আর হলোই না। বাকি সময় ফোন দেখে কাটিয়ে দিলাম আর অপেক্ষায় রইলাম ওর ঘুম থেকে ওঠার। যেহেতু নতুন জামাই প্রথমবারের জন্য গিয়েছিলাম, ন্যাচারালি অনেক রাত পর্যন্ত আড্ডা দেয়, সবাই টায়ার্ড ছিল। সকালে নাস্তার টেবিলে বসে আমি আবারও জিজ্ঞেস করলাম, আচ্ছা, তোমার কি মনে আছে ভোর রাতে আমি তোমাকে ডেকেছিলাম? কথাটা শোনা মাত্রই ও নানুমণিকে বলে উঠল, নানুমণি, কাল আমরা তোমার ঘরে শুয়েছিলাম না, ফারাবি কাল ওকে দেখেছে। এদিকে আমি কিছুই বুঝতে পারছি না ওরা কি বলা বলি করছে। নানুমণি বলল,
তুমি আগে থেকে ওকে কিছু বলনি? ও বলল, না, মনে ছিল না। আমি কি জানতাম এমনটা হবে? এসব শুনে আমি কনফিউজড হয়ে গেলাম। বললাম, দয়া করে আমি কি জানতে পারি কি ঘটেছে? পরবর্তীতে আমার ওয়াইফের কাছ থেকে আসল ঘটনা জানতে পারলাম। ঘটনাটা এমন, নানুমণির পূর্বপুরুষ অর্থাৎ নানুমণির দাদা ইরান থেকে এসেছিলেন। তার দাদা ছিলেন ইরানের একজন নামকরা ইমাম, যিনি রুকাইয়ার মাধ্যমে মানুষের চিকিৎসা করাতেন। প্রচুর জিন তার বশে ছিল এবং সার্বক্ষণিক তাকে পাহারায় রাখতেন। প্রচলিত আছে, বংশে এমন কেউ থাকলে, অর্থাৎ যদি আধ্যাত্মিক কোনো শক্তি থাকতো, তাহলে মৃত্যুর আগে সেই ক্ষমতা যে কোনো বংশধরকে সে দিয়ে যেত। তেমনি উনি সেই ক্ষমতা নানুমণির দাদাকে দিয়ে গিয়েছিলেন এবং বলেছিলেন, আমি সবার উপকার করতে করতে নিজের বড্ড ক্ষতি করে ফেলেছি। আমি খালি হাতে কাউকে ফেরাতে পারি না। মানুষের উপকার করতে যেয়ে আমি এক জিনের বাদশার সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়েছি। সে আমাদের পেছনে লেগেছে। আমি হয়তো তার সাথে পারবো না। তোমাকে আমি আমার আল্লাহর থেকে অর্জিত কিছু জিনিস শিখিয়ে দিয়ে যাব। শেখা শেষ হলে এদেশ থেকে তুমি অনেক দূরে চলে যাবে, যেখানে গিয়ে মানুষের খেদমত করবে। মূলত এই কারণেই তিনি ইরান থেকে একা হেঁটে হেঁটে বাংলাদেশে আসেন। তখন অবশ্য এটা বাংলাদেশ ছিল না। যাই হোক, এখানে এসেও উনিও ইমামতি শুরু করেন এবং তার দাদার মতন তিনিও এখানে রুকাইয়ার মাধ্যমে চিকিৎসা করতেন সবার। এখানেই বিয়ে করেন। পরবর্তীতে বংশ বড় হয় এবং সম্পূর্ণ জ্ঞান না হলেও আমার নানুমণিকে কিছুটা শিখিয়ে দিয়ে যান। পরবর্তীতে তার মৃত্যুও স্বাভাবিক ছিল না। জনগণের সমস্যার সমাধান করতে গিয়ে তাঁরও জিনদের সাথে শত্রুতা হয়ে যায় এবং পরবর্তীতে তাঁরও অস্বাভাবিক মৃত্যু হয়। এবার বাকি ঘটনা আমিই বলছি। ঘটনার শুরুতেই বলেছিলাম, নানু বাসায় প্রচুর জিনিসপত্র এলোমেলো হয়। এর কারণ হলো, নানুমণির যেই ঘরটায় আমরা শুয়েছিলাম সেই রুমটার একটা বিশেষত্ব আছে। নানু বাসার বাড়ির পজিশনটা একটু খুলে বলি। আমার নানু বাসার যে পাঁচিল, তার পাশে একটা পুকুর, আর পুকুরের ওপারেই রেল লাইন। পুকুর পাড়ে রাস্তার পাশে একটা বটগাছ আছে। মোট কথা, রেল লাইন ক্রস করে বটগাছ, পুকুর, নানু বাসা। আর নানু বাসা থেকে 3টা বাড়ি পরেই খুলনার বিখ্যাত একটি মসজিদ, এতিমখানা এবং মাদ্রাসা। নাম বললেই খুলনার সবাই চিনবে, তবে গোপন রাখলাম। আমরা সবাই হয়তো কম বেশি জানি, এতিমখানায় শুধু মানুষই শিক্ষা গ্রহণ করে না, জিনরাও মানুষ বেশে এসে শিক্ষা গ্রহণ করে চলে যায়। মসজিদে সবার মাঝে এসে নামাজও পড়ে। এই জন্যই প্রতিটি এতিমখানায় কিন্তু ছাত্রদের শেখানো হয় স্বাভাবিক মানুষ কিভাবে নামাজ আদায় করে এবং জিনেরা কিভাবে নামাজ আদায় করে। এটা শেখানোর একটাই কারণ, ছাত্ররা দীর্ঘদিন মসজিদের কোয়ার্টার বা এতিমখানায় থাকে। তারা যেন অস্বাভাবিক কিছু দেখে ভয় না পায়, সে বিষয়ে আগে থেকেই সতর্ক করে দেয়া হয়। ওই মসজিদ এবং এতিমখানায় এমন প্রচুর ঘটনা আছে। মাঝে মধ্যেই জামায়াতে নামাজ বা এতিমখানায় জিনের উপস্থিতি দেখা যায়। এখন ওই এতিমখানা আর পুকুরের পাশের বটগাছটার মাঝ বরাবর একটা লাইন যদি আমরা টানি, তাহলে নানু বাসার যে রুমটায় আমরা ঘুমিয়েছিলাম, ওই রুমটা ঠিক সেই লাইনে পড়ে যাবে। এর প্রথমেই আমি বলেছিলাম, যদি ওই লাইন অনুযায়ী হিসেব করি, তবে বটগাছটার পরে প্রথম বাসাটাই আমাদের। জিন ইনসান দুইটা জাতিকেই আল্লাহ পাক বানিয়েছেন। ডিফারেন্স একটা জায়গাতেই। জিন জাতি আমাদের দেখতে পায়, কিন্তু আমরা ওদের দেখতে পাই না। কিছু দুষ্ট জিন বাদে বাকিরা কিন্তু আমাদের ক্ষতি করে না। একমাত্র তাদের পথে বাধা দিলেই তারা ক্ষতি করে। যাই হোক, যেহেতু আমরা ওই জাতিকে দেখতে পাই না, সো ন্যাচারালি আমরা না চাইতেও মাঝে মধ্যে তাদের পথে বাধা দিয়ে ফেলি। ওই সমান্তরাল লাইন দিয়েই তারা মসজিদে যাতায়াত করে এবং যেহেতু আমরা ওই ঘরে থাকি, তাই মাঝে মধ্যে মনের অজান্তেই হয়তো তারা বাধাগ্রস্ত হয়। ওই লাইনটি টোটালি ওপেন পোর্টাল হয়ে গিয়েছে, যার জন্য ওই ঘরটায় সার্বক্ষণিক জিনের যাতায়াত লেগেই থাকে। আর যেহেতু আমরা দেখতে পাই না তাদের, সো বাধাপ্রাপ্ত হলে আমাদের বাসার জিনিস হারানোর মতো ছোটখাটো ক্ষতি করতে থাকে। আর এবার আসি সেই ছোট্ট বাচ্চাটার কথায়। সেও একজন জিন, তবে খারাপ জিন নয়। আল্লাহর রহমতে বাকি খারাপ জিনদের হাত থেকে সম্পূর্ণ বাড়িটাকে রক্ষা করে সে। ওই যে বলেছিলাম, নানুমণি তার দাদার কাছ থেকে সামান্য কিছু জ্ঞান পেয়েছিলেন, এটা তার ফল। তার দাদা তাকে রক্ষা করার জন্য এই জিনটাকে নানুমণির সঙ্গে রেখে দিয়েছিলেন। বারবার বলেও গিয়েছিলেন, কারো প্রয়োজনে তুমি তোমার জ্ঞান প্রয়োগ করবে না, করলে তোমাকেও হয়তো তারা শেষ করে দেবে। যার জন্য নানুমণি অনেক জানা সত্ত্বেও কোনোদিন সেগুলো প্রয়োগ করেননি। আর ওই বাচ্চা জিন দিনের পর দিন ওই লাইনের আশেপাশে গার্ড দিয়ে দাঁড়িয়ে থাকে, বাকি জিনদের উৎপাত করতে দেয় না। হতে পারে ওই রাতেও সে তার দায়িত্ব পালন করছিল। ভুল ত্রুটি ক্ষমা করবেন, বিদেশের ব্যস্ততম জীবনের মধ্যে লিখবো করে লেখা হয়ে ওঠে না। আজ লিখেই ফেললাম, হয়তো গুছিয়ে লিখতে পারলাম না, বানান ভুলও থাকতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। জানতে ইচ্ছে করছে সমান্তরাল লাইন সম্পর্কে কিভাবে জানলাম আমরা? সে আর এক
বিশাল কাহিনী। ঘটনাটা যদি সিলেক্টেড হয় তবে অবশ্যই অনুপ্রাণিত হয়ে বাকি ঘটনাগুলো লিখে পাঠাবো। অসংখ্য সত্য ভয়ঙ্কর ঘটনা রয়েছে আমার কাছে। আজকের মতো এখানেই শেষ করছি। ঘটনা যদি সিলেক্টেড হয় তাহলে অবশ্যই জানানোর অনুরোধ রইল। কাজী রুকসা ফারহিন পায়েল, তারপরে তিনি তার অ্যাড্রেস দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনা পাঠানোর জন্য। আশা করছি আপনারা এই ঘটনাটি যারা শুনলেন তাদেরও ভালো লেগেছে। যদি এতটুকু আনন্দ দিতে পারি আমরা ধন্য মনে করব নিজেদের। এবং যদি এই ঘটনাটি ভালো লাগে তাহলে অবশ্যই এই ঘটনাটিতে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন আপনার পছন্দের মানুষদের সাথে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি ভালো আছি। এখন কুষ্টিয়া থেকে বলছি। আমি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে পড়ি। এই তো। থ্যাংক ইউ সো মাচ। আমরা তাহলে আপনার সরাসরি ঘটনায় চলে যাই। আপনি এর আগে ঘটনা পাঠিয়েছেন এবং আমরা চেয়েছিলাম আপনার কাছ থেকে নতুন কিছু শুনতে। সেই জন্যই আপনাকে আমন্ত্রণ জানানো এবং আশা করছি আপনিও এখানে এসে এনজয় করছেন, ভালো লাগছে আপনার। আমরা সরাসরি আপনার কাছে যাব, আপনার ঘটনা শুনবো। একটু কাইন্ডলি যদি বলতেন আজকের ঘটনাটি কি, মানে ঘটনাটির প্রেক্ষাপট সম্পর্কে যদি আমাদের একটু জানাতেন আপনি। আচ্ছা ভাই, ঘটনাটা আসলে আমার নানু বাড়ি এবং আমার আম্মুর সাইডের ফ্যামিলিটাকে নিয়ে। তো আমার আম্মুরা যখন অনেক ছোট তখন বেশ কিছু মানে আমরা কি ঘটনা ঘটনা আমার। শুরু করছি তাহলে? আমরা তাহলে ঘটনা শুরু করছি। জি জি। জি, ওকে, শুরু করি তাহলে। জি, বলেন। আচ্ছা, আমার আম্মু যখন অনেক ছোট, তো আমার আম্মুরা আর কি 5 বোন। এর মধ্যে আমার মেজো খালামণি যে তখন এইচএসসি পরীক্ষার্থী, এটা 80-র দশকের কথা। তখন মেজো খালামণি রাত জেগে পড়াশোনা করতেন। এর মধ্যে হঠাৎ করে একদিন মেজো খালামণি খেয়াল করে দেখেন যে অনেকগুলা কালো পাগড়ি পরা এবং লিলিপুট সাইজের একদল মানুষ এবং সাদা পাগড়ি পরা লিলিপুট সাইজের একদল মানুষ মামুনির টেবিলের সামনে এরকম করে গোল হয়ে ঘুরতেছে। তো জিনিসটা দেখে আর কি খুব স্বাভাবিকভাবে খুব ভয় পান এবং চিৎকার করে ওঠেন। তো এরপরে আমার আম্মুর ঘুম ভেঙে যায় এবং আম্মু দেখেন যে কোনো কিছুই নাই, শুধু ঘরের মধ্যে অনেক ধোঁয়া। এরপরে মামুনি সেন্সলেস হয়ে যায়। তো এরপরে আমার নানু ভাইকে ডাকা হয় এবং জিনিসটা নর্মালি হ্যালুসিনেট ভাবেই নেওয়া হয় আর কি। তো এভাবে বেশ কয়েকবার এই সেম জিনিস আমার মেজো খালামণি বা আমার মামুনি দেখেন। এরপরে আমার আম্মু একদিন মানে খুব বাজে ভাবে একটা জিনিস এক্সপিরিয়েন্স করেন, যেটা আম্মু ঘুমাইছিল। তো হঠাৎ করে দেখেন যে ফ্যানের সঙ্গে খুব বাজে দেখতে কোনো একটা প্রাণী ঝুলে আছে, যেটার জিহ্বাটা আমার আম্মুর নাভির কাছাকাছি ঝুলে আছে। তো আম্মু তখন অনেক ছোট। জিনিসটা দেখে আম্মু সহ্য করতে না পেরে আমার আম্মুর প্রায় খিঁচুনি উঠে যায় এবং এই জিনিসটা আর কি আম্মু চিৎকার করতেও পারছিল না এবং হাত পা ছোড়াছুড়ি করতেও পারছিল না। তখন মানে অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরে আমার মেজো খালামণিকে সম্ভবত একবার ডাক দিতে পারে। তখন মেজো খালামণি ঘুম থেকে উঠে যায় এবং দেখেন যে জানলা থেকে কোনো একটা খুব বাজে আকৃতির কিছু বের হয়ে গেছে। তো এই জিনিসটাকে দেখে তারপরে আমার মেজো খালামণি সাথে সাথে চিৎকার দেয় এবং আমার নানু ভাই দৌড় দিয়ে আসে। আসার পরে দেখেন যে এরকম আমার আম্মুর মুখ থেকে এরকম লালা বের হচ্ছে এবং আম্মুর খিঁচুনি উঠতেছে। তো এরপরে আর কি আস্তে আস্তে আম্মু স্বাভাবিক হয়, তারপরে সবাই শুনে আর কি। তো সবাই বলে যে আম্মু খারাপ স্বপ্ন দেখছে, কিন্তু আসলে তো আম্মু এটা ফেস করছে। তো এরপরে আর কি আম্মু একদিন গোসল করতে যায় এবং গোসল করতে গেলে আমাদের আসলে নানু বাড়িতে একটা ঘাট বাঁধানো কলপাড় ছিল। তো ওখানে গোসল করতে যাওয়ার পরে দুই পাশে দুটো নারকেল গাছ ছিল। তো নারকেল গাছের উপরে আম্মু দেখে যে পাখির মতো অনেক বড় আকৃতির একটা পাখি, যেটার ঠোঁটটা নিচের দিকে আর কি ঝুলন্ত, ওইটারও ওরকম জিহ্বাটা নিচের দিকে ঝুলে আছে। তো আম্মু জিনিসটা দেখে খুব বাজেভাবে ভয় পায় এবং আম্মু ওই দিনও সেন্সলেস হয়ে নিচে পড়ে যায়। তো তখন আমার বড় খালার যে হাজবেন্ড মানে আমার খালু এবং আমার নানি এই জিনিসটা অনেক দূর থেকে দেখে যে আমার আম্মু ভাবে সেন্সলেস হয়ে পড়ে যাচ্ছে। তো নানি অনেকটা দৌড় দিয়ে যায় এবং বড় খালু ওইভাবে দৌড় দিয়ে গিয়ে আম্মুকে নিয়ে আসে। নিয়ে আসার পর অনেক চেষ্টা করার পরে আমার আম্মুর যখন সেন্স ব্যাক করে, তো এরপরে আর কি আম্মুর চোখটা কোনোভাবেই উপরের দিকে উঠছিল না, মানে চোখের মনিটা একটা জায়গায় আটকাই গেছিল। তো এরপরে আর কি ডাক্তার দেখানো হয় এবং হুজুর ডাকা হয়। ডাকার পরে আম্মু আস্তে আস্তে স্বাভাবিক হয় এবং হুজুর আমার আম্মুকে হলুদ রঙের জামা এবং একটা তাবিজ এটা ব্যবহার করতে বলে, যে হলুদ রঙের জামাটা পরতে নিষেধ করে এবং একটা তাবিজ ব্যবহার করতে বলে, যে তাবিজটা এখন আমার বাসায় আছে রূপা দিয়ে বাঁধানো। তো আম্মুর এরপরে হুজুরটা বলে দিয়েছিল যে তাবিজটা কখনো আম্মুর হাতছাড়া করলে বা তাবিজ যদি আম্মু গায়ে থেকে খুলে রাখে তাহলে সমস্যাটা বিয়ের আগে হতে পারে এবং বিয়ের পরে সমস্যা থাকবে, কিন্তু যতদিন আম্মুর কোনো বাচ্চা না হয় বা কোনো মানে বিয়ে হয়ে যাওয়ার পরে উনি কথাটা এভাবে বলেন যে এই মেয়েটা যেদিন দুভাগ হয়ে যাবে বা ওর পেট থেকে আরেকটা নতুন প্রাণের জন্ম হবে
সেদিনের পর থেকে ওর সমস্যা একদমই কমে যাবে। কিন্তু আসলে এটা হয় না। আম্মু হচ্ছে যখন বিয়ে হয় এবং আমি হই, আমি যখন বেশ ছোট, তখন আম্মু বেশ কিছু খারাপ জিনিস ফেস করে। যেমন আমার ছোট বোন হওয়ার আগ দিয়ে একটা বিশ্রী রকম একটা ফুলের গন্ধ আম্মু রুমে পাইতো এবং খুব তীব্রভাবে পাইতো। জানি না সেটা কি। এবং আমি ছোট থাকতেও আমার আম্মুকে আমি দেখতাম মাঝে মাঝে আনমনে শাড়ি পরে, আলতা পরে বাসার মধ্যে কেমন জানি অনেক রাত হয়ে গেলে দৌড়াদৌড়ি করতো। পরে আস্তে আস্তে আর কি জিনিসটা কমতে থাকে, কিন্তু মানে একদমই থেমে যায়নি। এরপরে যখন আমরা আমাদের নিজেদের বাড়িতে উঠি, তো এই বাসাটাও অনেক বড় এবং আমাদের সাইডের মানে একটা সাইডের রুমের পিছনের দিকে ঈদগাহ এবং তারপরে একটা পুরাতন পরিত্যক্ত স্কুলের মাঠ, তারপরে একটা মন্দির আছে। তো পরিত্যক্ত স্কুলের যে মাঠটা, ওখানে আম্মু প্রায়ই কোনো খারাপ কিছুর উপস্থিতি টের পেত এবং আমাদের ডাইনিং এও আম্মু মাঝে মাঝেই কোনো কালো রঙের বড় ছায়া দেখতো। তো এই জিনিসটা আম্মু কখনো শেয়ার করে নাই। এরকমই আজ থেকে প্রায় 2-3 বছর আগে, আমি তখন ফার্স্ট ইয়ারে পড়ি, আম্মুর সাথে আমি ছাদে গিয়েছি। ছাদে যাওয়ার পরে আমার কেমন যেন খুব খারাপ লাগছিল, মানে শরীরটা কেমন ভারী ভারী লাগছিল। হঠাৎ করে দেখি যে বাম সাইডে, বেশ আমাদের বাসা থেকে বাম সাইডে অনেক দূর থেকে একটা বড় কালো রঙের গোল আকৃতির কিছু একটা, এবং যার পাশ থেকে অনেকগুলা কালো হাত, মানে অন্ধকারের মধ্যেও তীব্র অন্ধকার যেমন হয় তেমন অন্ধকারের মধ্যে একটা গোল বলাকার কিছু একটা হবে, এবং তার আশপাশ থেকে অনেকগুলো কালো হাত আমাদের দিকে বেশ তীব্রভাবে গতিতে ছুটে আসছে। জিনিসটা আমি প্রথম দেখি। দেখার পরে আমি আম্মুকে জিজ্ঞেস করি, আম্মু তুমি কি এটা দেখতে পাচ্ছো? পরে আম্মু জিনিসটা দেখে এবং আমার হাতটা ধরে তাড়াতাড়ি বলে, তুমি তাড়াতাড়ি নিচে চলো। এটা আজ থেকে প্রায় 2-3 বছর আগের কাহিনী। তো নিচে আসার পরে আমি অনেক দেখার চেষ্টা করি, কিন্তু নিচে আসার পরে আর কিছু দেখতে পাই না। এরপরে আমি আম্মুর সাথে আরো বেশ কয়েকবার ছাদে যাই, আমারই বাড়ির ছাদে। মাঝে মাঝেই আমি দেখি যে কোন একটা আগুনের গোলাকার কিছু একটা ছাদের উপর থেকে উড়ে যাচ্ছে, অথবা খুব বিশ্রী দেখতে একটা বেজির মতো আকৃতির প্রাণী ছাদ থেকে উড়ে যাচ্ছে। আম্মুর সাথে আমি গেলেই এটা দেখি, তাছাড়া আমি কখনো নিজে থেকে এক্সপিরিয়েন্স করি না। গত বছর রোজার ঈদের আগে, যখন প্রায় সবাই আশেপাশের শহর থেকে চলে গেছে, স্টুডেন্ট যারা ছিল সবাই চলে গেছে, তো আশেপাশে একদম ফাঁকা হয়ে গেছে, তো আমি আমার বোনের সাথে বোম ফুটানোর জন্য ছাদে যাই। এবং ছাদে যাওয়ার পরে আমি দেখি যে একটা পাখি আর কি অনেক দূর থেকে ডাকছে। পাখির মতো আওয়াজ, কিন্তু এটা পাখি না। খুবই কেমন জানি, আমার গায়ের লোমগুলো পুরো শিউরায় ওঠে। আমি আমার বোনকেও বলি যে তুমি কি এটা শুনতে পাইছো? পরে ও বলে যে হ্যাঁ আমি তো এটা শুনছি, বাট এটা কি আপনি? কিন্তু তারপরে আমিও বুঝি না, বাট আমি ওকে বুঝতেও দেই না আমি যে ভয় পেয়েছি। এরপরে আমরা একটা দুইটা বোম ফুটাই এবং ক্রমাগত একটা করে বোম ফোটানোর পরেই শুনতে পাই যে ডাকটা আমাদের কাছে আসতেছে। এবং এরপরে 3-4টা বোম ফোটানোর পরে জাস্ট আই ফেল্ট লাইক আমার ঘাড়ের উপরে একটা কেউ নিঃশ্বাস ফেলছে, এবং ওই পাখির আওয়াজটা আমার একদম মাথার উপরে, এবং জিনিসটা ও শুনতে পায়। শোনার পরে আমরা দুজনেই একদম জাস্ট 1 সেকেন্ডের মধ্যে দৌড় দিয়ে নিচে চলে আসি সবকিছু ফেলে রেখে। তো নিচে এসে চিৎকার চেঁচামেচি করি। পরে আম্মু কিন্তু জানতো না যে আমরা ছাদে গেছি, কিন্তু আম্মু কেমন করে জানি জানে এবং আমাদেরকে বলে যে তোদেরকে আমি মানা করছিলাম না ছাদে যাইতে, তোরা কেন ছাদে গেছিস এত রাত্রেবেলা? আম্মু তখন ঘুমাই গেছিল। এরপরে আমি এসে তাকে বলি যে তুমি কিভাবে জানলা? পরে আম্মু বলে যে না, আমি তো আসলে আগে থেকেই জানি যে তোরা ছাদে গেছিস। এরপরে আমি আম্মুকে পুরোটা শেয়ার করি। শেয়ার করার পরে আম্মু বলছে যে কখনো এত রাত্রেবেলা আর ছাদে যাবি না। এরপরে আম্মুর কথা না শুনে আমি আর আমার বোন পরের দিন সকালবেলা আমরা আবার ছাদে যাই, যে বোম আর এবং মোমবাতি হচ্ছে যেখানে রেখে এসেছিলাম সেখানে সেভাবে আসে কিনা দেখতে। এবং খুবই অবাক হই যে গিয়ে বোমগুলা যেভাবে রেখে আসছিস, হাইস্ট ওটা ড্যাম হতে পারে বা নষ্ট হতে পারে, মোমবাতিটাও নষ্ট হতে পারে, কিন্তু মোমবাতিটা একদম টুকরা টুকরা করে ছাদের উপরে ফেলা ছিল এবং বোমগুলাও একদম মানে ড্যাম হয়ে চিরে টুকরা টুকরা করে ছাদের উপরে ফেলা। এরপরে আর কি আমরা কখনোই এভাবে রাতের বেলা আর ছাদে যাইনি। আম্মু মাঝে মাঝে এরকম ফিল করে, কিন্তু আমরা আসলে সেভাবে কখনো কিছু ফিল করি নাই। আম্মুকে নিয়ে আমরা এখনো একটু ভয় থাকি। আম্মু হলুদ রঙের জামাও আর পরে না। এটাই আমার স্টোরি ছিল ভাইয়া।